আমার নাম ময়ূরী। আমি গ্রামের খুব সুন্দরী কুমারী মেয়ে ছিলাম। আমি এতটাই সুন্দরী ছিলাম দেখতে যে আমার এই সুন্দর চেহারায় আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। আমার 15 বছর বয়স হতে না হতেই বাড়িতে বিয়ের সম্বন্ধ আসতে শুরু হয়। আমি বাবা মায়ের একমাত্র কন্যা ছিলাম। বাবার কাছে আমি অনুরোধ করেছিলাম আমার বিয়ে যাতে এত তাড়াতাড়ি না দেয়। আমি আরও পড়াশোনা করতে চাই। আমার বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। বাবা কোনো রকমভাবে চাষবাস করে আমাদের সংসার চালাতো। আমি গ্রামের সরকারি স্কুল থেকে পড়াশোনা পুরো করেছিলাম। আমাদের গ্রামের একটা নিয়ম ছিল, যখন কোনো মেয়ের বিয়ে হতো তার আগে গ্রামের প্রধান পঞ্চায়েত বসাতো এবং ওই পঞ্চায়েতে প্রত্যেকটা মানুষের সামনে গ্রামের প্রধান ছেলেপক্ষ থেকে কথা দিত যে মেয়েটাকে বউ করে নিজের বাড়ি নিয়ে যাবে তাকে সারা জীবন সুখে রাখতে হবে, এবং ছেলেটা যদি কোনোদিন মেয়েটার উপরে অত্যাচার করে তাহলে সেই মেয়েটা নিজের ইচ্ছায় যে কোনো সময় বাবার বাড়ি ফিরে আসতে পারবে। তারপরে মেয়েটা যদি স্বইচ্ছায় আবার দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে সে আবার বিয়ে করতে পারবে, এবং গ্রামের কোনো ছেলে যে মেয়েকে বিয়ে করবে সেই মেয়েকে পণ দিয়ে বিয়ে করতে হবে। তারপর আমার 19 বছর বয়সে আমাদের গ্রামের প্রতাপ নামের একটা ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাব আসে। তারপর আমাদের বাড়ির সামনে পঞ্চায়েত বসে আমার ও প্রতাপের বিয়ের জন্য। তারপর আমার ও প্রতাপের বিয়ে হয়। আমার সঙ্গে বিয়ে করার জন্য প্রতাপের বাবা 2 লক্ষ টাকা আমার বাবার হাতে দিয়েছিল। সেখান থেকে কিছু টাকা কমিশন হিসাবে পঞ্চায়েত নিয়ে নেয় এবং বাকি টাকা আমার বাবার পকেটে যায়। বিয়ের পরে আমি চলে আসি শ্বশুরবাড়িতে। আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে খুবই ভালোবাসতো। আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর, শাশুড়ি ও একটা ননদ ছিল। সবাই আমাকে খুবই ভালোবাসতো। প্রতাপের মুদির দোকান ছিল। বিয়ের 2 দিন পরে যখন প্রতাপ দোকান যাওয়ার জন্য তৈরি হয়, তখন আমার শ্বশুর প্রতাপকে বলে, তুমি এত সকালে কোথায় যাবে? প্রতাপ তখন বলে, বাবা, আমি আজ দোকানে যাব। আমার শ্বশুর তখন হেসে প্রতাপের ঘাড়ে হাত দিয়ে বলে, তোমার সবেই বিয়ে হয়েছে, তুমি এখন কিছুদিন বাড়িতেই থাকো, দোকানটা আমি সামলে নেব। এই বলে আমার শ্বশুর প্রতাপের হাত থেকে দোকানের চাবিটা নিয়ে নেয় এবং বেরিয়ে পড়ে। সেদিন আমি বুঝতে পেরেছিলাম আমার শ্বশুর খুবই ভালো মনের মানুষ। বিয়ের আগে অনেকের মুখে শুনেছি যে বাড়িতে ননদ থাকে সেই বাড়ির বউরা নাকি কোনোদিন শান্তি পায় না, কিন্তু আমার ননদ বোনের মতন ছিল। সকালবেলা উঠে সে আমার প্রত্যেকটা কাজে সাহায্য করত এবং বলতো, বৌদি, আমি জানি তুমি এই বাড়িতে নতুন, তাই এখন তোমার বাড়ির অতগুলো কাজ একা হাতে করতে একটু অসুবিধা হবে, তাই আমি তোমার পাশে থাকলে তোমার কিছু অসুবিধা হবে না। আমি তোমার প্রত্যেকটা কাজে সাহায্য করে দেব। সেদিন আমি ভগবানের কাছে মন থেকে প্রার্থনা করেছিলাম এইভাবেই যেন চিরকাল আমার শ্বশুরবাড়ির সুখ শান্তি বজায় থাকে, এবং আমার শাশুড়ি তো প্রথম দিনই আমাকে বলে দিয়েছিলেন, আজ থেকে তুমি এই বাড়ির বউ নয়, তুমি এই বাড়ির মেয়ে। তাই রান্নাবান্না, বাড়ির কাজকর্ম যেমনভাবে তোমাকে করতে ভালো লাগবে তুমি সেইভাবেই করবে। উনি আমার কোনো কাজে বাধা দিতেন না, বা আর বাকি শাশুড়িদের মতো আমার কোনো কাজে ফোড়ন কাটতেন না। আমার কোনো রান্নাবান্না ভালো না হলেও উনি আমাকে খুশি করার জন্য বলে দিতেন যে ওই রান্নাটা ভালো হয়েছে। আর প্রতাপ, সে তো আমাকে এত ভালোবাসতো যে আমার জীবনে তাকে পেয়ে আমি নিজেকে খুবই ধন্য মনে করেছিলাম। এইভাবে আমার শ্বশুরবাড়িতে খুব ভালো দিন কাটছিল। তারপর 1 মাস পরে বাবা শ্বশুরবাড়িতে আসে আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। বাবা যেদিন আমার শ্বশুরবাড়ি এসেছিল সেদিন আমার শ্বশুর বাবার সামনে আমার অনেক নাম করেছিল এবং বাবাকে বলেছিল এই কিছুদিনের মধ্যে আমি এই বাড়িটাকে নাকি আপন করে নিয়েছি। আমার শ্বশুর তো নিজের মেয়ের মতোই আমাকে ভালোবাসতেন, কিন্তু সেদিন প্রতাপের ইচ্ছে ছিল না যে আমি তাকে ছেড়ে বাবার বাড়ি চলে যাই। সেদিন বাড়ি যাওয়ার আগে প্রতাপ আমার হাত ধরে কখনো বা আমাকে বুকে নিয়ে কাঁদতে থাকে ও বলে, তুমি এইভাবে আমাকে ছেড়ে যেও না, আমার বুকের ভেতরটা কেমন যেন করছে, আমার ভালো লাগছে না, প্লিজ তুমি আমাকে একা ছেড়ে যেও না ময়ূরী। বরের কথা শুনে আমি তাকে হেসে বলি, আরে তুমি কাঁদছো কেন? বোকা একেবারে, আমি তো চিরকালের জন্য বাবার বাড়ি যাচ্ছি না, 4 দিন থাকার পরেই তো আবার তোমার কাছে ফিরে আসব। আমি যদি আজ বাড়ি না যাই তাহলে আমার মায়ের কষ্ট হবে। মা আমার জন্য অপেক্ষা করে বসে আছে, আমি না গেলে তারা রাগ করবে। আমি 4 দিন পরেই তোমার কাছে ফিরে আসব। আর তুমি একা কোথায় আছো? বাড়িতে বাবা মা সবাই আছে তো, কোনো চিন্তা নেই, তুমি একদম মন খারাপ করবে না।
তারপর প্রতাপ আমাকে বুকে জড়িয়ে ধরে অনেক আদর করে। তারপর আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুমি নিজের খেয়াল রাখবে, আমি 4 দিন পরেই তোমাকে নিয়ে আসব। তারপর বাবার সঙ্গে আমি বাড়ি চলে আসি। বাড়ি আসার পরে মা আমাকে দেখে খুব খুশি ছিল এবং শ্বশুরবাড়ির ব্যাপারে সব কথা জিজ্ঞেস করছিল। আমি তখন খুশি খুশি শ্বশুরবাড়ির ব্যাপারে সব কথা মাকে বলেছিলাম, যে তারা কত ভালো এবং আমাকে কত ভালোবাসে। বাবার বাড়িতে 2 দিন থাকার পরে তৃতীয় দিন অশোকবাবু নামের একজন লোক আমাদের বাড়িতে আসে বাবার সঙ্গে দেখা করার জন্য, এবং অশোকবাবুর সঙ্গে গ্রামের প্রধানও ছিলেন। অশোকবাবু ও গ্রামের প্রধান বাড়ির বাইরে বাবার সঙ্গে পার্সোনালভাবে কিছু কথা বলে। জানি না বাবার সঙ্গে কথা বলার সময় অশোকবাবু আমার দিকে কেন বারবার ঘুরে তাকাচ্ছিলেন। অশোকবাবু ও গ্রামের প্রধানের সঙ্গে কথা বলার পরে বাবা যখন বাড়ির ভেতরে আসে তখন মা বাবাকে জিজ্ঞেস করে, অশোকবাবু কেন এসেছিল এবং তোমার সঙ্গে কি কথা বলছিল। ঠিক ওই সময় দেখি প্রতাপ এবং আমার শ্বশুর হঠাৎ করে আমার বাড়ির ভেতরে এসে ঢুকে পড়ে। হঠাৎ করে প্রতাপকে বাড়িতে আসতে দেখে আমি বলি, তুমি আমাকে আজকেই নিতে চলে এসেছো? প্রতাপ তখন রেগে আমাকে বলে, তুমি এটা কি করে করতে পারো? তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না ময়ূরী। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কিভাবে আমাকে ঠকাতে পারো? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না এই বাড়িতে কি হচ্ছিল এবং প্রতাপ কেন আমার সঙ্গে রেগে কথা বলছিল। আমি তখন প্রতাপের হাত ধরে বলি, তুমি আমার উপর এত রাগ করছো কেন? আমি তো কিছুই করিনি, আর তুমি কি ব্যাপারে কথা বলছো? আমি তোমাকে ঠকাবো কেন? আমার শ্বশুর তখন আমাকে বলেন, ময়ূরী, তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করো যে তোমার বাবা তোমার সঙ্গে কি করতে চলেছেন। ওই সময় বাবা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি তখন বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করি, বাবা, প্রতাপ এসব কি বলছে? বাবা তখন বলে, আমি তোমার বিয়ে অশোকবাবুর সঙ্গে ঠিক করেছি, তোকে প্রতাপকে ছেড়ে দিতে হবে। বাবার কথা শুনে রাগে আমার চোখ মুখ লাল হয়ে যায়। আমি তখন রেগে বাবাকে বলি, তুমি ভাবলে কি করে আমি প্রতাপকে ছেড়ে দিব? আমি প্রতাপের স্ত্রী, আমি প্রতাপকে ভালোবাসি, আমি প্রতাপের সঙ্গে সংসার করতে চাই। প্রতাপকে ছেড়ে আমি অন্য কারো কথা স্বপ্নেও ভাবতে পারি না। তুমি ভাবলে কি করে আমি প্রতাপকে ছেড়ে অশোকবাবুর সঙ্গে বিয়ে করব? বাবা তখন আমার কথা শুনে হাউমাউ করে কাঁদতে শুরু করে এবং বলে, তুই যদি অশোকবাবুকে বিয়ে না করিস তাহলে তোর মা মারা যাবে। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে বাবা কি বলতে চাইছে। আমি তখন বাবাকে জিজ্ঞেস করি, তুমি এসব কি বলছো? পরিষ্কারভাবে বলো, আমি যদি অশোকবাবুকে বিয়ে না করি তাহলে মা কেন মারা যাবে? বাবা তখন বলে, তুই তো ভালো করে জানিস 1 বছর থেকে তোর মায়ের পেটে ব্যথা ঠিক হয়নি। সেদিন পেটের ছবিতে ধরা পড়েছে তোর মায়ের পেটে অনেক বড় একটা টিউমার আছে। শহরে গিয়ে ওটা যদি অপারেশন না করি তাহলে তোর মা মারা যাবে, আর তোর মায়ের অপারেশনের জন্য 6 লক্ষ টাকা লাগবে। আমি তো গরিব চাষি মানুষ, আমি এত টাকা কোথায় পাবো? তাই অশোকবাবু আমার সাহায্য করবে, তোকে বিয়ে করে পণ হিসেবে আমাকে 6 লক্ষ টাকা দিবে, আর ওই টাকা দিয়ে আমি তোর মায়ের চিকিৎসা করাবো, যাতে তোর মাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিতে পারি। এবার তুই বল, হাতে ধরে তোর মাকে মেরে ফেলবো? তুই কি চাস তোর চোখের সামনেই তোর মা মারা যাক? বাবার কথা শুনে আমি কাঁদতে শুরু করি আর বলি, এত বড় কথা তুমি আমার থেকে লুকিয়েছো? আমি তখন প্রতাপকে বলি, তুমি আমার মায়ের চিকিৎসার জন্য 6 লক্ষ টাকা বাবাকে দিয়ে দাও। বাবা তখন বলে, তোর শ্বশুরবাড়ির লোক আমাকে সাহায্য করবে না। আমি তোর শ্বশুরের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছি, কিন্তু উনি সাহায্য করতে পারবেন না। ওই জন্যই বাধ্য হয়ে আমি অশোকবাবুর সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। বাবার কথা শুনে আমি শ্বশুরকে বলি, বাবা, আপনি যেমনভাবে হোক 6 লক্ষ টাকার জোগাড় করে আমার বাবাকে দিয়ে দিন। আমার শ্বশুর তখন মাথা নিচু করে বলে, দেখো মা, 1-1.5 লক্ষ টাকার কথা হলে আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু 6 লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার মতো মানুষের কাছে নেই। আমি কোনোভাবেই 6 লক্ষ টাকা দিতে পারবো না। প্রতাপ তখন রেগে বাবাকে বলে, আমরা টাকা দিতে পারিনি বলে আপনি ওই বুড়ো লোকটার সঙ্গে ময়ূরীর বিয়ে ঠিক করেছেন? আরও তো অনেক উপায় আছে, আপনি একবার নিজে থেকে চেষ্টা করে দেখেন। তার জন্য ময়ূরীকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আপনি ওই বুড়ো লোকটার সঙ্গে বিয়ে দিতে পারেন না। আমি ময়ূরীকে ছাড়বো না, ময়ূরী আমার বউ, আমি ময়ূরীকে ভালোবাসি। আমি কোনো মতেই ওই বুড়ো লোকটার সঙ্গে ময়ূরীর বিয়ে হতে দেব না। আসলে অশোকবাবু পাশের পাড়ার একজন জমিদার ছিলেন। উনি যখন শুনেছিলেন আমি নাকি দেখতে খুব সুন্দরী, তাই উনি শখ করে আমার সঙ্গে বিয়ের কথা বলেছিলেন। উনার বয়স 55 বছর।
৫৫ বছর বয়স হওয়া সত্ত্বেও উনাকে দেখে মনে হতো না যে উনার এত বয়স, কারণ উনি নিজেকে ধরে রেখেছিলেন। আমার বাবা তখন প্রতাপের কাছে হাত জোর করে বলে, দেখো বাবা, আমার কাছে আর কিছু করার নেই। আমার মতো গরিব মানুষকে ৬ লক্ষ টাকা কেউ ধার দেবে না, তাই তোমরা এখান থেকে চলে যেতে পারো। আমি আগামী ২ দিনের মধ্যেই ময়ূরীর বিয়ে অশোকবাবুর সঙ্গে দিব, কারণ যত তাড়াতাড়ি বিয়ে দিতে পারবো তত তাড়াতাড়ি ময়ূরীর মায়ের চিকিৎসা করাতে পারবো। তাই তুমি এখন তোমার বাবাকে নিয়ে এখান থেকে যেতে পারো। আর যেদিন ময়ূরের বিয়ের জন্য পঞ্চায়েত বসবে, সেদিন তোমাদের ২ লক্ষ টাকা আমি ফেরত দিয়ে দিব। এখন তোমরা এখান থেকে চলে যেতে পারো। বাবার কথা শুনে প্রতাপের চোখ থেকে জল পড়ে। আমার শ্বশুর তখন প্রতাপের হাত ধরে জোর করে আমাদের বাড়ি থেকে বাইরে নিয়ে যায়। ওই সময় আমি প্রতাপের হাত ধরেছিলাম। আমার বাবা তখন জোর করে প্রতাপের হাত থেকে আমার হাতটাকে ছাড়িয়ে নিয়ে আমাকে জোর করে ঘরের ভিতরে নিয়ে যায়। আমার তো কেঁদে অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে আমি মায়ের সঙ্গে কথা বলি, কিন্তু মা আমাকে একটাও উত্তর দেয়নি। মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। ও মাঝে মধ্যে বাবার মুখের দিকে চেয়ে দেখছিল। অশোকবাবুর সঙ্গে বিয়ের কথা ভেবে আমার খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে গেছিল। আমার তো কিছুই ভালো লাগছিল না, কারণ আমি শুধুমাত্র প্রতাপকেই ভালোবাসতাম। বিয়ের আগে আমি কোনো ছেলের দিকে চোখ তুলেও তাকাইনি। তারপর ইচ্ছা না থাকা সত্ত্বেও মায়ের মুখের দিকে চেয়ে বাধ্য হয়ে আমাকে ওই বুড়ো অশোকবাবুর সঙ্গে বিয়ে করতে হয়। বিয়ের দিন অশোকবাবু ৬ লক্ষ টাকা নগদ আমার বাবার হাতে দিয়েছিল, এবং সেখান থেকে কমিশন হিসেবে ২৫,০০০ টাকা পঞ্চায়েত নিয়েছিল, এবং বাকি টাকা বাবা নিজের পকেটে রেখে দেয়। বিয়ের পরে আমি যখন অশোকবাবুর বাড়িতে আসি, তখন আমার বুকের ভেতরটা কেমন যেন উথাল পাথাল করে। আমার কিছুই ভালো লাগছিল না, কারণ আমার দ্বিতীয় বিয়ে আমার বাবার বয়সী একটা লোকের সঙ্গে হয়েছিল, যে কিনা টাকা দিয়ে সব কিছু কেনার ক্ষমতা রাখত। আমি তো ভাবতেও পারিনি আমার বাবা পিঠ পিছনে এত বড় ষড়যন্ত্র করবে। আমার তো ভাবতেও ঘেন্না লাগে যে আমার নিজের বাবা কিভাবে তার মেয়ের সঙ্গে এরকম করতে পারলো। এই জিনিসগুলো আমি পরে জানতে পেরেছিলাম। তারপর ওই বুড়ো প্রথম দিন রাতে মদ খেয়ে বাড়ি এসে আমাকে ঘুম থেকে জাগিয়ে আমার সঙ্গে সম্পর্ক করে। আমি যখন অশোকবাবুর হাতে পায়ে ধরে বলেছিলাম আমি প্রতাপকেই ভালোবাসি এবং আমি প্রতাপের জায়গা অন্য কাউকে দিতে পারবো না, তখন ওই বুড়ো প্রথম রাতেই আমাকে মারধর করে এবং আমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করে। আমার তো পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছিল। শুধু এটা ভেবে মনে জোর ছিল যে আর যাই হোক, এবার আমার মায়ের চিকিৎসা হবে এবং আমার মাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারবো। এদিকে আমার উপরে টর্চার হতো। ওই বুড়ো যখন তখন আমার সঙ্গে জোর জবরদস্তি শারীরিক সম্পর্ক করত। যখন আমি বাধা দিতাম তখন হাতের কাছে যা পেত সেটা দিয়েই আমার উপরে মারধর শুরু করে দিত। আর একটাই কথা বলতো, তোকে ৬ লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি তোর সঙ্গে সম্পর্ক করার জন্যই, তোকে ছাড়ার জন্য নয়। এদিকে যখনই আমি একা থাকতাম তখনই আমি প্রতাপের কথা মনে করে নিজের মুখে হাসি আনতাম। প্রতাপের সঙ্গে কাটানো দিনগুলো এতটাই ভালো ছিল যে প্রতাপের সঙ্গে কাটানো ওই মুহূর্তগুলো মনে করে আমার মুখে হাসি ফুটতো। একদিন আমি ছাদে কাপড় মেলে দিচ্ছিলাম, তখন পিছন দিকে ঘুরে দেখি প্রতাপ দাঁড়িয়ে আছে। প্রতাপকে দেখে ভয়ে আমি বলি, তুমি এখানে কি করছো? অশোকবাবু জানতে পারলে আমাদের দুইজনকেই মেরে ফেলবে। তুমি এখান থেকে দয়া করে চলে যাও। প্রতাপ তখন বলে, আমি এখান থেকে যাব না। আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি, কারণ আমি জানি তুমি আমাকেই ভালোবাসো। তারপর প্রতাপ আমার হাত ধরে টানাটানি শুরু করে। আমি তখন নিজের হাতটা প্রতাপের হাত থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে বলি, তুমি এরকম করতে পারো না, কারণ আমি এখন অশোকবাবুর স্ত্রী। ঠিক ওই সময় অশোকবাবু ছাদের উপরে চলে আসে এবং আমাকে ও প্রতাপকে একসঙ্গে দেখে রেগে আমাকে বলেন, ও তুই তাহলে লুকিয়ে লুকিয়ে প্রতাপের সঙ্গে দেখা করিস এবং ওর সঙ্গে সম্পর্কও রেখেছিস? তারপর উনি এগিয়ে এসে প্রতাপের জামার কলার ধরে বলেন, তোর সাহস কী করে হলো আমার বউয়ের সঙ্গে কথা বলার? এই বলে উনি প্রতাপের জামার কলার ধরে টানতে টানতে সিঁড়ি থেকে নিচে নিয়ে আসেন। আমিও তাদের পেছনে যাই এবং ওই বুড়োর হাত জোর করে অনুরোধ করি যাতে প্রতাপকে ছেড়ে দেয়। তারপর প্রতাপকে নিচে এনে তার উপরে অনেক মারধর করে। আমি তখন দেখতে না পেরে ওই বুড়োর হাতে পায়ে ধরে অনুরোধ করি যাতে প্রতাপকে ছেড়ে দেয়। ওই বুড়ো তখন আমার চুলের মুঠি ধরে বলে, তোর এই সুন্দর চেহারা আমি নষ্ট করে দেব, তাহলে তোর দিকে আর কেউ ঘুরেও তাকাবে না।
প্রতাপ এই বিয়েতে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে পারেনি। অশোকবাবুর সঙ্গে বিয়ের আগে প্রতাপ পুলিশের কাছে গিয়ে কথা বলেছিল যাতে আমার বিয়ে অশোকবাবুর সঙ্গে না হয়। কিন্তু এই বিয়েটা যেহেতু আমি স্বইচ্ছায় করেছিলাম, তাই পুলিশ কিছু করতে পারেনি। তারপর অশোকবাবু প্রতাপকে অনেক মারধর করে বাড়ির বাইরে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর আমার হাত ধরে টানতে টানতে আমাকে ঘরের ভিতরে নিয়ে আসে। তারপর ওই বুড়ো রেগে বলে, আমি আজ তোর একটা উপায় বের করবই। আজ আমি তোকে এমন শাস্তি দিব যে তুই আর কোনো দিন ভুল করেও ওই ছেলেটার সঙ্গে আর দেখা করবি না। আমি ভয়ে ওই বুড়োর সামনে কাঁদতে কাঁদতে হাত জোড় করে বলি, আর কোনো দিন এই ভুল হবে না, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু ওই বুড়ো আমার কোনো কথা শোনেনি। তারপর রান্নাঘরে গিয়ে গ্যাস জ্বালিয়ে একটা শিক গরম করে নিয়ে এসে আমার গালে ছোঁয়া দেয়। আমি ভয়ে ও যন্ত্রণায় মা বলে চিৎকার করতে শুরু করি। আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও আমার উপরে ওই বুড়ো অত্যাচার করেছিল। কারণ অশোকবাবুর সঙ্গে বিয়ে হওয়ার পরে আমি আর কখনো প্রতাপের সঙ্গে কথা বলিনি। কিন্তু হ্যাঁ, অশোকবাবুর সঙ্গে বিয়ে হওয়ার পরেও আমি প্রতাপকে মনে মনে অনেক ভালোবাসতাম। সেদিন আমাকে শারীরিকভাবে এত অত্যাচার করেছিল যে আমার গালে ও শরীরে দাগ হয়ে গেছিল। এইভাবে প্রায় 1 মাস কাটার পরে একদিন হঠাৎ করে আমার বাবা শ্বশুরবাড়ি আসে। বাবাকে দেখে আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু বাবা আমাকে দেখে অনেক বেশি আশ্চর্য হয়ে বলে, তোর এ কী অবস্থা? তোর গালে পুড়ে যাওয়ার দাগ কেন? তোর এরকম অবস্থা কে করেছে? বাবাকে কিছু বলার আগে আমি কাঁদতে শুরু করি। বাবা আমার কান্না দেখে বুঝতে পারে আমার এই অবস্থা আর কেউ নয়, অশোকবাবু করেছে। তারপর অশোকবাবু যখন উপর থেকে নিচে নেমে আসে তখন বাবা রেগে তার গলা টিপে ধরে এবং বলে, তোর সাহস কী করে হলো আমার ফুলের মতো মেয়ের উপরে অত্যাচার করার? ওই বুড়ো তখন হেসে নিজের গলা থেকে বাবার হাতটা সরিয়ে দিয়ে বলে, তোর মেয়েকে 6 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, তারপরেও তোর মেয়ে ওই প্রতাপের সঙ্গে দেখা করে। ওই বুড়ো আমার ব্যাপারে বাবাকে সব মিথ্যে কথা বলেছিল। বাবা তখন অশোকবাবুকে বলে, তোর আর কোনো কথা শুনতে চায় না, আমি আজকেই ময়ূরীকে নিজের সঙ্গে নিয়ে যাব। ওই বুড়ো তখন হেসে বলে, মেয়েকে নিয়ে যাওয়ার আগে মনে রেখো আমার 6 লক্ষ টাকা ফেরত দিতে হবে। 6 লক্ষ টাকা ফেরত দিতে পারবে তো? আমি তখন বাবাকে বলি, বাবা যা হওয়ার তা হয়ে গেছে, ছেড়ে দাও। আমি এখান থেকে সব কিছু সহ্য করতে পারবো। কিন্তু তুমি মায়ের ভালো করে চিকিৎসা করো, আমার মা যাতে ভালো থাকে। আমার মাকে সুস্থ করার জন্য আমি এইসব অত্যাচার সহ্য করে নিতে পারবো। বাবা তখন বলে, তোকে আর কোনো কিছু সহ্য করতে হবে না, তুই এখনই আমার সঙ্গে বাড়ি যাবি। আমি এই শয়তানের টাকা ফেরত দিয়ে দিব। তুই এখনই আমার সঙ্গে বাড়ি চল। আমি আর এক মুহূর্ত এই শয়তানের কাছে তোকে রেখে যেতে পারবো না। এই বলে বাবা আমাকে নিজের সঙ্গে বাড়ি নিয়ে আসে। বাড়ি আসার পরে মা আমাকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। ও বলে, আমার এত সুন্দর মেয়ের কী অবস্থা করে দিয়েছে ওই শয়তান, গালটাকে কত খারাপভাবে পুড়িয়ে দিয়েছে। আমি তখন মাকে বলি, শরীরের আঘাতটা না হয় আমি ঠিক করে নিতে পারবো, কিন্তু মনের আঘাতটা কি করে ঠিক করব? চোখের সামনে নিমেষেই আমার সব কিছু শেষ হয়ে গেছিল। আমার সুখের সংসার আমার কাছ থেকে আমার বাবা কেড়ে নিয়েছিল। আমার বাড়ি আসার 7 দিন পরে জানতে পারি আমার বাবা নাকি 20 লক্ষ টাকার বিনিময়ে বাইরের একটা লোকের সঙ্গে আমার তৃতীয় বিয়ে ঠিক করে দিয়েছে। সেদিন আমি বুঝতে পারি আমার বাবা তো বিয়ের নাম করে প্রত্যেকবার আমাকে বিক্রি করেছে। ওটা জানার পরে আমি বাবাকে বলেছিলাম, তোমার তো 6 লক্ষ টাকার দরকার ছিল মায়ের চিকিৎসার জন্য, যেটা তুমি অশোকবাবুর সঙ্গে বিয়ে দিয়ে পেয়েছিলে। তারপরেও তুমি মাকে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করাওনি কেন? বাবা তখন কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলে, তোকে অশোকবাবুর কাছ থেকে নিয়ে চলে এসেছি, তাই অশোকবাবুর টাকা আমাকে ফেরত দিতে হবে। ওই জন্য আমি বাধ্য হয়ে 20 লক্ষ টাকা পণ নিয়ে এই লোকটার সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। সেদিন আমি বাবার উপরে সন্দেহ করেছিলাম। সেদিন আমি লুকিয়ে প্রতাপকে ফোন করেছিলাম এবং বলেছিলাম আমি তার সঙ্গে দেখা করতে চাই। প্রতাপ আমাকে বলেছিল সেও নাকি আমার সঙ্গে দেখা করে একটা খুব জরুরি কথা বলতে চায়। সেদিন সন্ধ্যাবেলায় আমি বাড়ি থেকে লুকিয়ে বেরিয়েছিলাম প্রতাপের সঙ্গে দেখা করার জন্য। আমার বাড়ির লোক কেউ জানতেও পারেনি। সেদিন সন্ধ্যায় প্রতাপকে দেখার পরে মনে হচ্ছিল আমার মনের সব কষ্ট দূর হয়ে গেছে। প্রতাপ আমাকে দেখে অনেক খুশি ছিল। সে তখন আমার কাছে এসে বলে, তোমার গালে এটা কে দাগ করেছে? এটা তো পুড়ে যাওয়ার দাগ। আমি তখন প্রতাপকে সব সত্যি কথা বলেছিলাম এবং আমার বাবা আবার আমার তৃতীয় বিয়ে করিয়ে দিতে চায় সেটাও বলেছিলাম।
তখন প্রতাপ আমাকে বলেছিল, আজ আমি তোমাকে যা সত্যি কথা বলতে চলেছি সেটা শোনার পরে তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে। সে তখন আমার হাত দুটো ধরে বলে, তোমার বাবা তোমাকে মিথ্যে কথা বলেছে। তোমার মায়ের কোনো অসুখ হয়নি, তোমার মা একদম সুস্থ আছেন। তোমার বাবা মিথ্যে কথা বলে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়ে ওই বুড়োর সঙ্গে দ্বিতীয় বিয়ে দিয়েছিল, শুধুমাত্র টাকার লোভে। এবং এবারও তোমার বাবা মোটা টাকা পাওয়ার লোভে অশোকবাবুর কাছ থেকে তোমাকে এনে ওই লোকটার সঙ্গে বিয়ে দিবে। প্রতাপের কথা শুনে আমি তো বিশ্বাস করতে পারছিলাম না, কারণ একটা জন্মদাতা কিভাবে তার বাচ্চার ক্ষতি করতে পারে। আর আমার বাবার এই পাপের সমানভাগী আমার মাও ছিল, কারণ আমার মা সব কিছু জানতো। তা সত্ত্বেও আমাকে কিচ্ছু বলেনি, আমাকে সত্যি কথা থেকে বঞ্চিত রেখেছিল। আমি তখন প্রতাপকে বলেছিলাম, এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি কি আমাকে গ্রহণ করবে? প্রতাপ তখন আমাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার সঙ্গেই থাকতে চাই। তোমার সঙ্গে যতই যা হয়ে যাক না কেন, আমি শুধু তোমাকেই ভালোবাসবো। আমি আজও তোমাকেই ভালোবাসি এবং তোমার সঙ্গেই সংসার করতে চাই। আমি তখন প্রতাপকে বলি, ঠিক আছে, তাহলে তোমাকে আজ একটা কাজ করতে হবে। আমি তোমার সঙ্গে থানা যেতে চাই। আমি পুলিশকে আমার বাবা মায়ের ব্যাপারে সব সত্যি কথা বলে দিতে চাই। তখন আমি ও প্রতাপ পুলিশের কাছে যাই। তারপর প্রতাপের সঙ্গে থানায় গিয়ে পুলিশকে সব সত্যি কথা বলে দিই এবং বাড়িতে পুলিশ ডেকে নিয়ে আসি এবং বলি আমার বাবাকে যাতে অ্যারেস্ট করে। এদের জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে। এরা আমার সঙ্গে অনেক বড় অন্যায় করেছে। বাবা মা আমার কাছে এসে বলে, ময়ূরী, তুই পুলিশ কেন ডেকে নিয়ে এসেছিস? আমি তখন বাবাকে বলি, তোমার লজ্জা করে না? তুমি নিজের মেয়ের সঙ্গে এত বড় অন্যায় করেছো। তুমি বিয়ের নাম করে প্রত্যেকবার আমাকে টাকার লোভে বিক্রি করেছো। তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে। আমি সব সত্যি কথা জানতে পেরে গেছি। প্রতাপ আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে। আমার মা তখন এগিয়ে এসে আমার হাত ধরতে যায়। আমি তখন মাকে বলি, আর কোনো লাভ নেই মা, থাকতে দাও। তোমাদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। তুমি তো আমার মা, তাহলে তুমি আমাকে বাবার ব্যাপারে সব সত্যি কথা বলতে পারতে। কিন্তু তুমিও বাবার সঙ্গে দিয়েছো, তাই তুমিও বাবার সঙ্গে মিলে আমার সাথে অন্যায় করেছো। তাই আজকের পর থেকে তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি প্রতাপের সঙ্গে চলে যাচ্ছি তার বাড়ি। বাবা ও মা তখন এগিয়ে এসে বলে, আমাদেরকে ক্ষমা করে দে মা, টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম। এখন বুঝতে পারছি কত বড় অন্যায় করেছি। আমি তখন বাবা ও মাকে বলি, এখন আর বুঝে কি হবে? তোমরা তো আমার জীবনটাকে শেষ করে দিয়েছো। তাই তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার ও প্রতাপের মাঝখানে আর কোনো দিন আসবে না। আমরা দুইজন এই গ্রাম ছেড়ে শহরে চলে যাব। আমার বাবা তখন আমার কাছে ক্ষমা চায় ও বলে, আমি যাতে তাদের একটা সুযোগ দিই। যতই হোক ওরা আমার বাবা মা। ওদের চোখের জল দেখে আমার খুব কষ্ট হয়েছিল। তাই আমি বাবা মাকে ক্ষমা করে দিয়েছিলাম এবং পুলিশকে বারণ করেছিলাম যাতে বাবা মাকে অ্যারেস্ট না করে। কিন্তু তারপরে আমি আর বাবা মায়ের সঙ্গে কোনো দিন সম্পর্ক রাখিনি। আমি এখন প্রতাপের সঙ্গে অনেক ভালো আছি এবং সুখে আছি। টাকার লোভে অন্ধ হয়ে আমার নিজের বাবা মা আমার সঙ্গে এত বড় অন্যায় করেছিল। আজ তাদের কাছে কেউ নেই, তারা একা হয়ে গেছে। এই জন্যই বলে মানুষের অত বেশি লোভ ভালো না, যার জন্য তার সুখের সংসার নষ্ট হয়ে যায়। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।